নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা গার্স্টিন প্লেসের সাহেব ভূত। প্রখ্যাত রেডিও সম্প্রচারক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাঙালির মনে একটি আলাদা জায়গা করে নিয়েছেন। মহালয়ার প্রাক্কালে বেতার অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীতে তাঁর চণ্ডীপাঠ আপামর বাঙালির মনের মণি একাধারে তিনি ছিলেন বেতার সম্প্রচারক, সাহিত্যিক তথা অভিনেতা। আজকের গল্পটি তার লেখা রেডিও অফিসের কিছু ভৌতিক সত্য ঘটনার সমাহার। আসুন তাহলে শুনে নিই আজকের গল্প, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা গার্স্টিন প্লেসের সাহেব ভূত। উনিশশো ২৭ সাল ২৪শে আগস্ট কলকাতা বেতার স্টেশন ব্যবসায়িক ভিত্তিতে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি গার্স্টিন প্লেসের একটি বাড়িতে প্রথম বেতার স্টেশন গড়ে তোলেন। প্রকৃতপক্ষে আমরা মুষ্টিমেয় কয়েকজন বাঙালি ভারতীয় অনুষ্ঠানগুলি চালাতাম, বাকি সবই ইউরোপীয় লালমুখ সাহেব। এই গার্স্টিন প্লেসে যে বাড়িটি ছিল তার দোতলা ও তিনতলাটি আমরা ব্যবহার করতাম, আর একতলায় একটি সাহেবি দোকান, বিলিতি সুধারস পাইকারি হিসেবে ওরা চালান দিত। সেটি একটি অফিস মাত্র, ৫টার পর থেকে অফিস বন্ধ হয়ে যেত। কয়েক বছর পরে অবশ্য এই কোম্পানিও ওখান থেকে চলে গেল, আমরা একতলাও পেয়ে গেলাম। গার্স্টিন প্লেসের এই বাড়িটি ছিল খুব নির্জন, সাহেবি কায়দার বাড়ি। আশেপাশে কোনো গোলমাল ছিল না। একতলা থেকে তিনতলা পর্যন্ত একটি কাঠের চকচকে সিঁড়ি উপরে উঠে গেছে। পাছে শব্দ হয় তার জন্য ম্যাটিং দেওয়া ছিল সিঁড়িটায়। সকলকে সন্তর্পণে উঠতে হতো। লোক আসতো বটে, তবে সন্ধ্যার পর থেকে নির্জন। ডালহাউসের সব অফিস বন্ধ। আমাদের পিছনের দিকে সেন্ট জর্জ গির্জার বিরাট উদ্যান ছিল, তার মধ্যে একটি স্থান সমাধিস্থল। বেতার স্টেশনের দোতলার পেছন দিকে একটি বারান্দা ঘোরা বিরাট ছাদ। রবিবার সন্ধ্যায় চার্চে অর্গান বেজে উঠত। গম্ভীর স্বরে সমবেত ভক্তবৃন্দের অপূর্ব প্রার্থনা সঙ্গীত আসত ভেসে। আমরা অবসর সময় ওই ছাদে পায়চারি করতাম আর ওই গান শুনতাম। বেতারের স্টুডিওতে গান বাজনা বক্তৃতা চলত প্রতিদিন, এক একজনের ওপর এক একটি ভার। রাত 10টার পর সবার ছুটি। তখনকার দিনের বেতারে অত্যন্ত শৃঙ্খলা নীরবতার মধ্য দিয়ে সব কিছুই চলত। ইউরোপীয় সাহেবরা ছিলেন সংখ্যায় বেশি, বাঙালিদের মধ্যে মুষ্টিমেয় আমরা কয়েকজন। আমাদের ভারতীয় অনুষ্ঠানের মূল কর্তা ছিলেন নৃপেন্দ্রনাথ মজুমদার। বেতারকে জনপ্রিয় করবার জন্য তিনি অল্প কয়েকজনকে নিয়ে কাজ করতেন। তার মধ্যে আমিও তার সহকারিত্ব করতাম। রায়চাঁদ বড়াল, রাজেন্দ্রনাথ সেন এরাও বিভাগীয় কর্তা ছিলেন। আমাদের স্টেশন ডিরেক্টর প্রথম পরিচালক ছিলেন M.W. ওয়ালিফ। মতান্তর হওয়ায় তিনি অফিস ছেড়ে দিয়েছিলেন। সেখানে তারপর এলেন মিস্টার J.R. স্ট্যান্টন, খুব কড়া লোক। একদিন আমি, নৃপেন্দা, রাজেন্দা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি। এমন সময় আমাদের এক ঝাড়ুদার এসে বলল, হুজুর কাল রাতে 2 बजे बड़ा साहब आया था। मैं तो खटिया लेके दूतला सीढ़ी के पास घूमता था। साहब खटिया टान के दूर में हटा दिया। हमारा नींद छूट गया था। साहब कुछ बोला नहीं, गट गट करके 3 तला में उठ गया। 1 घंटा 2 घंटा खड़ा होकर ऊपर में उनको पत्ता मिलने वास्ते मैं उठा था।
वहाँ पर गया तो देखा चाबी बंद है। साहब कहाँ से चला गया हुजूर, मालूम नहीं हुआ। কথা শুনে আমরা বিস্মিত হলাম। ভাবলাম গাঁজা খেয়ে বেটা স্বপ্ন দেখেছে, এই রকমই কিছু একটা হবে। নৃপেন্দা বললেন, আচ্ছা যাও, সাবকো ম্যায় পুছেগা। সে চলে গেল। আমরা খুব হাসলাম। বড় সাহেবকে নৃপেন্দা জিজ্ঞেস করলেন, কাল রাত 2টোর সময় স্টেশনে আপনি এসেছিলেন নাকি? স্টেপলনট সাহেব বললেন, ভুরু কুঁচকে উঠে। কে বললে? নৃপেন্দা জমাদারের উক্তিতে বলতে সাহেব হেসে বললেন, ও বেটা নিশ্চয়ই নেশা করেছিল, তাই কিছু দেখেছে নেশার ঘোরে। নৃপেন্দা মৃদু হেসে বললেন, ভূতটুতো হতে পারে, এই জায়গাটা তো নিঝুম। সাহেব হেসে উঠে বললেন, অল রাবিশ। এই নিয়ে আমাদের মধ্যেও খুব কৌতুকবোধ জেগে উঠল। ভাবলাম এই খবরটা সবাইকে দিই, কিন্তু নৃপেন্দা বারণ করলেন। বললেন, দেখো লোকে ভয় পেয়ে যেতে পারে, চুপচাপ থাকো। চুপচাপই ছিলাম। হঠাৎ একদিন আমি 3 তলায় নিজের ঘরে বসে ফাইল দেখছিলাম। রাত তখন 8টা। সারাদিন খেটে খুঁটে এই যাতনায় আলো নিভিয়ে ওপর থেকে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে মনে হলো ফাইলটা নিয়েই যাই, বাড়িতে ওটা দেখে নেব। এমন সময় স্টুডিও বেয়ারা মেহেরবান একটা স্টুডিওর থেকে আরেকটা স্টুডিওয় যাচ্ছে। তাকে ডেকে বললাম, মেহেরবান একটা কাজ করবে বাবা? হ্যাঁ হুজুর। আমি বললাম, 3 তলায় আমার ঘরের টেবিলটার উপর একটা ফাইল রেখে এসেছি, একবার 3 তলায় উঠে যাও তো বাবা, একটু কষ্ট করে নিয়ে এসো, আর 3 তলায় উঠতে পারছি না। কোমল স্বরে মানুষকে বলে অনেক কাজ করানো যায়, তাই মেহেরবান আমার মিষ্টি কথা শুনে ধীরে ধীরে 3 তলায় উঠে গেল। তার যাবার ঠিক 3 মিনিট পরেই দুম দুম করে সিঁড়িতে কে যেন লাফাতে লাফাতে নামছে। আমি বুঝতে পারিনি। 10টা করে 20টা করে সিঁড়ি বাদ দিয়ে সে গোটা 4 লম্ফ দিয়ে ঝাঁপাতে ঝাঁপাতে একেবারে সিঁড়ির সামনে এসে হাজির। ভয়ে থরথর করে কাঁপছে। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে, এত কাঁপছো কেন? কিন্তু কথা বলতে গিয়ে সে বারবার ঢোক গিলতে লাগলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আরে বাবা, আপনার ঘরের বাইরে যে চলার পথটা রয়েছে, আমি সেইখানে আলোর সুইচ টিপে টিপে যাচ্ছিলাম। আপনার ঘরে আপনি আলো নিভিয়ে এসেছিলেন, তাই অন্ধকারে ঘরে ঢুকে আপনার সুইচ বোর্ডে সুইচ টিপতে দেখি একজন লম্বা সাহেব একটা লম্বা হ্যাট পরে আপনার ফাইলটা টেবিলের ওপর রেখে মাথা নিচু করে পড়ছে। এই দেখেই আমার মনে হলো সাহেবটা বোধহয় আমার ঘাড়ে এবার লাফিয়ে পড়বে। আমি তখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে যেতুম। আল্লাহ আমাকে বাঁচাবার জন্য শক্তি দিলেন। আমি জান রক্ষে করতে কি করে যে এত সিঁড়ি লাফাতে পারলুম, এ তারই কৃপায়। বাপ রে বাপ, এবার একটা জিন ভূত আছে, রাত্রিরে আর এ জন্মে 3 তলার উপর আমি উঠবে না। আমি ওর ভয় দূর করার জন্য মৃদু হেসে উঠলুম। হাহারে দূর, ও ভূত টুত কিছু নয়। এ কথা শুনে মেহেরবান আমায় চ্যালেঞ্জ করে বসলো, আর চলুন ওপরে, দেখুন ওই ঘরটায় এখনো আলো জ্বলছে। আমি একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকবো, আপনি আপনার ঘরে গিয়ে দেখে আসুন না সাব, ঘরটা নিশ্চয়ই এখনো আলো জ্বলছে, আসুন। আমি তখন নিজেই ঘোল খেয়ে গিয়েছি, কিন্তু মেহেরবানের সঙ্গে উপরে উঠবার সাহস পেলাম না। মুখে এনো মারিতং জগৎ। এই করে ভয়ে ভয়ে সরে পড়লুম। কিছুতেই মাথায় ঢুকছে না যে ভূত আছে। একবার সাহস দেখাচ্ছি, আবার বুকটাও দূর দূরও করছে। তবে ভূতের প্রচারটা চাপা রাখা গেল না। অনেক ঘটনা এখানে ঘটে চলেছে। সবার কথা বলতে গেলে একটা বই লিখতে হয়। সংক্ষেপে আমি 2টো ঘটনা আপনাদের বলছি। আমাদের কলকাতা স্টেশনে একসময় প্রভাত মুখোপাধ্যায় কাজ করতেন, আমার বিশেষ স্নেহস্পদ। বর্তমানে তিনি ফিল্ম নিয়ে কাজ করেন, পরিচালনা করেন। যাই হোক, একদিন বর্ষার সময় 1 তলার পেছনের দিকে রিহার্সেল রুমে বসে বই পড়ছেন। বেলা শেষ হয়ে গেছে, সন্ধে 6টা, আলো জেলে পড়ছেন।
আমাদের গার্স্টিন প্লেসের পেছন দিকে সেই গির্জাটার কথা বলেছিলাম, আর আমাদের ঘরের পেছনটায় রেলিং দেওয়া জানলা, তারের জাল বসানো, বাইরে বাগান দিয়ে যাতে কেউ না ঢুকতে পারে তার ব্যবস্থাও আছে। প্রভাত কুমার বই পড়তে পড়তে বাগানের দিকে মুখ তুলে একবার চেয়েছেন। সেই সময় দেখতে পেলেন এক দীর্ঘদেহী সাহেব, মাথায় টপ হ্যাট। আগেকার দিনে বড় বড় সাহেবরা ওই কালো লম্বা হ্যাট মাথায় পরে যেতেন, সেইটে পরে ঘরের দিকে বর্ষার জল মাথায় নিয়ে জানলার কাছে গেলেন। সাহেবকে দেখেই তিনি দরজার দিকে এগোবেন কিনা ভাবছেন, এমন সময় হঠাৎ সাহেব যেন হাওয়ায় ভর দিয়ে জাল ঘেরা রেলিংয়ে দেওয়া জানলার তারে দুটি হাত চেপে দাঁড়িয়ে গেলেন। প্রভাত কোনো রকমে ধীরে ধীরে পিছিয়ে দরজাটা খুলতেই সাহেব ভূত ঘরের মধ্যে ঢুকে হাতছানি দিয়ে কি যেন বলতে এলেন। প্রভাত তার বলার অপেক্ষা না করেই জ্ঞানহারা হয়ে দরজাটা খুলেই দ্রুত করিডর পেরিয়ে একেবারে একতলার স্টুডিওর সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর তিনি আর একতলার ঘরে কখনো একা দাঁড়াতেন না। ছোটোখাটো অনেক ঘটনা ঘটেছে, তবু আমার পূর্ণ বিশ্বাস হয়নি যে ভূত আছে। সব ঘটনা বলতে গেলে অনেক ঘটনা হয়, তাহলে সেটা লেখা সম্ভবপর নয়, একটা উপন্যাস হয়ে যাবে। আর একটা ঘটনা আপনাদেরকে বলি চলুন। একজন ঘোষক রাত্রে ইউরোপীয় প্রোগ্রামে রেকর্ড বাজাতো। দোতলায় একটা ঘর ছিল, লম্বা করিডর দিয়ে স্টুডিওতে ঢুকতে হয়। নিচে থেকে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে স্টুডিওতে ঘোষকরা যাবেন। 3টি ঘর আছে। একটা খালি ঘরে আর্টিস্টরা বিশ্রাম নিতে পারে, একটা গোল টেবিল ঘিরে 4টে চেয়ার বসবার জায়গা, কাঁচের আড়াল সব স্টুডিওতে। ঘোষক যন্ত্র চালাতো একটা স্টুডিওতে বসে, সব দিকটা সে দেখতে পারত। তার হাতেই স্টুডিওর চাবিকাঠি। রাত 9টা বেজে তখন বেশ খানিকক্ষণ হয়ে গেছে। নিচে স্টুডিওতে গান বাজনা চলছে, উপরটা নিস্তব্ধ। স্টুডিওর পরিচালকরা একটা কাজ করে, আর স্টুডিও যখন চলছে তখন কয়েকজন সহকারী ব্যবস্থাপকদের দেখাশোনাও করতে হয়। আর্টিস্টদের সুবিধা অসুবিধে, ঘোষকদের অভিযোগ অনুযোগ সব শুনে ব্যবস্থা করে দেয় এই সব ব্যবস্থাপকরা। আমি সেই রাত্রে রাত 10টার সময় নিচে মিস্টার গুপ্তর সঙ্গে গল্প করছি। হঠাৎ দোতলার একটা স্টুডিও থেকে টেলিফোন বেজে উঠল। দাশগুপ্ত জিজ্ঞাসা করলেন, কি চাইছো? একটি কম্পিত কণ্ঠস্বর শোনা গেল, শিগগিরই আসুন। দাশগুপ্ত বললেন, বীরেন্দা আপনি একটু বসুন। ঘোষক ব্যানার্জি মনে হয় সাংঘাতিক কিছু একটা দেখেছে। আপনি চলে যাবেন না যেন, ফাইল কন্ট্রাক্ট চেক সব পড়ে আছে এই বাক্সে, দেখবেন। বলেই সে ওপরে চলে গেল। আমি শেষ পর্যন্ত বসেই রইলুম। ঘরমাক্ত কলেবরে ঘোষক ব্যানার্জি ও দাশগুপ্ত নেমে এলো। সে যে ঘটনা বললে তা অবিশ্বাস্য মনে হবে। আমি আগেই বলেছি, চার্চের দিকে একটা বিরাট ছাদ আছে, তার উপরেই একটা ঘর, সেটায় আর্টিস্টদের বিশ্রাম নেবার জায়গা। সেই টেবিলের চতুর্দিকে চেয়ার থাকে। ব্যানার্জির স্টুডিও ঠিক সামনাসামনি, একটা রুদ্ধদ্বার স্টুডিও একেবারে সামনাসামনি। মধ্যস্থলে একটা বিশ্রাম কক্ষ। ব্যানার্জি সিগারেট ধরিয়ে বগলে চেপে চলেছে কতগুলি বড় বড় রেকর্ড। ওই দিনে রাত্রে সে বাজাবে। মুখের সিগারেটের শেষ টানটি সেরে সেটা ছাদে ছুঁড়ে ফেলে তার স্টুডিওতে সে ঢুকতে যাবে। সেই সময় হঠাৎ সে ফিরতেই দেখলে একটা গোল টেবিলের উপরে একটা চেয়ার চরকির মতন রাউন্ড দিয়ে স্টুডিওর বিপরীতে দরজায় উঁচু হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে টাইম হয়ে গেছে। তৎক্ষণাৎ সে কোনো মতে কাঁপতে কাঁপতে কথাগুলো শেষ করে রেকর্ডের ডিস্কটার ওপর রেকর্ডটা চালিয়ে দিল। রেকর্ড বাজতে লাগলো। এরই ফাঁকে স্টুডিওর সঙ্গে নিচের অফিসে ফোন করা যায়। তখনই ফোন তুলে সে দাশগুপ্তকে ডাকলে। দাশগুপ্ত আমাকে রেখে ছুটে চলে গেল সেই নির্জন দোতলায় স্তব্ধ স্টুডিওর মধ্যে। ব্যানার্জি তখন শীতকালেও ঘেমে নিয়ে গেছে। কি করে তার চোখের সামনে এক
অদৃশ্য ভূত চেয়ারটা টেনে বিপরীত স্টুডিওর দরজায় উঁচু করে ঠেকিয়ে দিয়ে চলে গেল। তার নমুনাও সে ইঙ্গিত করে জানিয়ে দিলে। দাশগুপ্ত দেখলে সত্যি তো আশ্চর্য কাণ্ড। আমিও দেখে এলাম ভূতের কাণ্ড কারখানা, তবু কিছুতেই ভূতের অস্তিত্ব বুঝতে পারলাম না। তারও কিছু পরে বেতারের একজন বিশিষ্ট গিটার বাদক অমিয় অধিকারীর যে দুর্গতি ঘটেছিল সেটাও অভিনব ঘটনা। বড় বড় গায়ক গায়িকাদের সঙ্গে সে গিটার বাজাতো। একদিন রাত 9:30 বা 10টার সময় কোনো এক গায়কের সঙ্গে তার গিটার বাজানোর কথা। আমাদের নিচে রিহার্সেল রুম ছিল। সেখানে প্রভাত মুখোপাধ্যায় ভূত দেখে ভয়ে মূর্ছা গিয়েছিল। যেভাবে তার চেয়েও বেশি কাণ্ড ঘটেছিল তার জীবনে। গাইয়ে বাজিয়েদের জন্য একটা রুটিন টাঙিয়ে দেওয়া হয় রিহার্সেল রুমের কাছে। অমিয় রাত 9টার সময় একা সেইখানে বোর্ডে তার বাজনা কখন কার সঙ্গে বাজাতে হবে সেইটা দেখতে গেছে। রিহার্সেল রুম একদিকেই ছিল, আর তার সমান্তরাল আরেকটা ঘর চাবি দেওয়া থাকতো। সে ঘরে ইঞ্জিনিয়ারদের যন্ত্রপাতি থাকতো। অমিয় প্রায় কাছাকাছি যখন রুটিন দেখতে আসছে, হঠাৎ সে দেখলে ওই চাবি দেওয়া ঘরটার থেকে এক সাহেব ভূত বেরিয়ে এলো। লম্বা হ্যাট পরে, বিরাট দেহ, তার ঊর্ধ্বর দিকে চোখ মেলে একেবারে গটগট করে, আর একটা বদ্ধ রিহার্সাল রুমের দরজা না ঠেলে নিমেষে তার মধ্যে ঢুকে গেল। অমিয়র আবার হার্টের রোগ ছিল। তখন তৎসত্ত্বেও সে ঘুরে গিয়ে দরজার কাছে ঘরমাক্ত কলেবরে নির্বাক হয়ে বসে গেল। তখন বেতারের তৎকালীন কর্মী, ছোটদের আসর পরিচালক জয়ন্ত চৌধুরী তার অবস্থা দেখে কোনো রকমে তার শুশ্রূষা করে গাড়ি পাঠিয়ে তাকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেন। ভাগ্য ভালো তার হার্ট বন্ধ হয়ে যায়নি। তবে কিছুদিন পরে সুস্থ হয়ে সে এই ঘটনাটি সকলকে জানায়। সেদিন থেকে আমার বিশ্বাস হলো যে ভূত আছে, নিশ্চয়ই আছে। এরা কেউ মিথ্যে বলেনি, ছায়ার মধ্যে দেখেনি, একেবারে চর্মচক্ষে ভূতের কায়া দেখেছে। যারা যারা দেখেছে তারা কেউ বাজে লোক নয়, বানিয়েও বলেনি। তাই ভূতকে বাতিল করা যায় না। শেষ হলো আমাদের আজকের গল্প, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা গার্স্টিন প্লেসের সাহেব ভূত। গল্প না বলে এগুলি কতগুলি সত্যি ঘটনার সমাহারই বলা ভালো। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে, গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আসবো আবার সামনের রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ নমস্কার।